হচ্ছে নাক থেকে শুরু করে একদম অ্যালভিওলাস পর্যন্ত। তাহলে অ্যালভিওলাস, অনেকগুলো অ্যালভিওলাস আর আপনার ব্রঙ্কাস নিয়েই হচ্ছে মেইনলি ফুসফুসটা গঠিত। স্যার ফুসফুসের মধ্যে আবার কিছু ওখানে তার মধ্যে ফুসফুসের ভেতরের কিছু অংশ দিয়েছে, এটা হচ্ছে ব্রঙ্কিউল, রেসপিরেটরি ব্রঙ্কিউল, আলভিওলার ডাক্ট, এট্রিয়া, আলভিওলি। হ্যাঁ, আলভিওলি, অ্যালভিওলাই বা অ্যালভিওলি, ঠিক আছে, বায়ুকোষ, ঠিক আছে। মানে আমরা প্রথমে যে একটু ছবিটা কাইন্ডলি আঁকছিলাম সেটা হচ্ছে এটা। স্যার প্লিজ একটু একটু ক্লিয়ার করলে একটু। হ্যাঁ, মানে আমাদের শ্বসনতন্ত্রটা কিন্তু শুরু হয়েছে নাক থেকে, ঠিক আছে? তাহলে শ্বসনতন্ত্রের মধ্যে কি কি অংশ শুরু হচ্ছে? নাক থেকে বাকি এইদিকে ফুসফুস পর্যন্ত। তাহলে আমাদের এইটা হচ্ছে, আমি নাকটা আঁকানো যাচ্ছে না এখানে যেহেতু, এইটা হচ্ছে আমাদের কি ট্রাকিয়াটা গেল। হ্যাঁ, ট্রাকিয়া থেকে শুরু করলাম আমি। তাহলে ট্রাকিয়াটা এইদিকে ব্রঙ্কাস হইলো, দুই দিকে দুইটা ট্রাকিয়া ব্রঙ্কাস। আগে নাকি স্যার, ট্রাকিয়া আগে নাকি গলবিন আগে? গলবিল আগে, মানে নাকের পরে গলবিল। এটা এখানে দেখানো যাচ্ছে। তারপর ট্রাকিয়া, কল আসছে নাকি? তারপর ট্রাকিয়া। হ্যাঁ, গলবিলের পরে ট্রাকিয়া। এই ট্রাকিয়াটা আবার দুই ভাগ হয়ে গেল, কারণ কি দুই দিকে আমাদের দুইটা ফুসফুস আছে। তাহলে ট্রাকিয়াটাকে দুই ভাগ হইতে হবে, দুই ভাগ হয়ে এর নাম হয়ে গেল ব্রঙ্কাস। একটা হলো ডান ব্রঙ্কাস, একটা হলো বাম ব্রঙ্কাস। স্যার ট্রাকিয়ার সাথে ফুসফুসের সম্পর্ক? ট্রাকিয়া দিয়ে বাতাস এসে ফুসফুসে ঢোকে, কিন্তু ফুসফুসটা তৈরি হয়েছে ট্রাকিয়াটা ভাগ হয়ে হয়ে হয়েই ওই যে অ্যালভিওলাস গুলো তৈরি হয়েছে, ওই অ্যালভিওলাস গুলো নিয়েই মূলত ফুসফুসটা স্পঞ্জের মতো হয়ে একটা বড় আমরা ফুসফুস দেখতেছি। এখান দিয়ে বাতাস আসে, এই ব্রঙ্কাস পর্যন্ত আমরা বাইরে থেকে দেখব। এখন এইটা হয়ে যাবে ফুসফুস। মানে এই জায়গাটার ভিতরে কিন্তু আমাদের লোবার ব্রঙ্কিউল, তারপর হচ্ছে লোবার ব্রঙ্কাস, সেগমেন্টাল ব্রঙ্কাস, টার্মিনাল ব্রঙ্কাস, ব্রঙ্কিউল সবগুলো এই জায়গায় আছে, কিন্তু এগুলা বাইরে থেকে দেখা যায় না, এগুলো মাইক্রোস্কোপে দেখতে হবে, টিস্যু নিয়ে তারপর দেখতে হবে। এইবার স্যার এখানে যে প্রধান প্রিন্সিপাল ব্রঙ্কাস দিছে, এই প্রিন্সিপাল ব্রঙ্কাসের কোনো ইলাস্ট্রেশন দেওয়া হয় নাই, যার ধরুন বুঝতে পারতেছি না। প্রিন্সিপাল ব্রঙ্কাস মানে এই তো এই দুইটাকেই বলে, ডান বা বাম ব্রঙ্কাস কি প্রিন্সিপাল ব্রঙ্কাস, এগুলাকেই বলে। তাহলে এই বাকি আমরা শুধু এই পর্যন্ত দেখতে পাবো বাইরে খোলা চোখে। ভিতরে আমি যে একটা ট্রি আঁকলাম, এই ট্রিটা এর ভিতরে থাকে, ফুসফুসের ভিতরে, মানে ফুসফুসের ভিতরে বাকি ট্রিটা থাকে, এটা বাইরে থেকে দেখা যায় না। হ্যাঁ, হাইলামটা বলবো, দাঁড়ান। হাইলাম হচ্ছে এই যেই জায়গাটা দিয়ে এইখান দিয়ে ট্রাকিয়া ব্রঙ্কাসটা ঢোকে, হ্যাঁ, লাংসের ভিতরে, ফুসফুসের ভিতরে, সেটা হচ্ছে এটা একটু জায়গাটা ইয়া থাকে। এটা যদি ফুসফুস হয়, ঠিক আছে, এই জায়গাটা একটু মানে ইয়া থাকে, কি বলে, নচের মতো থাকে, মানে দাবানো থাকে। এই দিক দিয়ে আমাদের কিছু জিনিস ঢোকে, কিছু জিনিস বের হয় ফুসফুসে। তাহলে এই জায়গাটাকেই বলা হয় হাইলাম। হাইলামের ভিতর দিয়ে তাহলে কি ঢোকে? আমাদের ওই যে ফুসফুস ট্রাকিয়াটা ভাগ হয়ে কি ঢুকতেছে? ব্রঙ্কাস ঢুকতেছে। তাহলে একটা ব্রঙ্কাস ঢোকে। তারপরে এখানে রক্ত লাগবে না? রক্ত আসতে হবে তো। হ্যাঁ, তাহলে রক্ত কি দিয়ে আসে? হার্ট থেকে আমরা পড়ছিলাম যে পালমোনারি আর্টারির মাধ্যমে এখানে রক্ত আসে। তাহলে আর্টারিটা ঢোকে, ঠিক আছে। আর কি ঢোকে? স্নায়ু ঢোকে। স্নায়ু মানে, তাহলে এগুলা যেগুলো দেখালাম এগুলো হচ্ছে ঢুকতেছে, কিছু জিনিস বের হইতে হবে। বের হওয়ার জন্য তাহলে রক্ত নিয়ে যায় কে? ভেইন বা শিরা।
তাহলে এখান থেকে বের হবে শিরা, বাইরে বের হয়ে যাবে শিরা। আর একটা হচ্ছে লসিকা নালী বলে, লসিকা নালী, লসিকা রক্তের মতো আর কি, লসিকা, এগুলা বের হয়ে যায়, লসিকা নালী। আর কি বের হয়ে যায় হচ্ছে শিরা। বাকি ঢোকে কি কি বললাম, হাইলামের ভিতর দিয়ে ঢোকে হচ্ছে ব্রঙ্কাস ঢোকে, তারপরে আর্টারি ঢোকে মানে ধমনী, তারপরে কিছু স্নায়ু ঢোকে বা নার্ভ ঢোকে, এটা হচ্ছে হাইলাম। বিষয়টা অনেক জটিল। না এগুলা জটিল তো হবেই, কারণ এগুলা হচ্ছে আপনার এই রেসপিরেটরি সিস্টেম বা শ্বসনতন্ত্র অন্তত তো আংশিক বোঝা গেছে, এগুলো স্যার একদম সশরীরে বুঝলে ভালো হয়। মানে এগুলো তো এক ক্লাসে বিষয় না, বুঝতে পারছেন? হাতে কলমে এগুলো হচ্ছে কয়েক হাতে ক্লাসের স্যার এগুলো, জি তো হাতে আমরা কলমে শিখলেই মনে হয় ভালো শিখবো। এখানে হচ্ছে শর্টকাট। হ্যালো স্যার বাইর হয় কি কি, এটা আর একটু বললে ভালো হয়। বাইরে হয় হচ্ছে লসিকা নালী। লসিকা রক্তের মতোই একটা জিনিস, কিন্তু লাল না। ওটা ওই কোনো জীবাণু টিবাণু যদি থাকে রক্তের ভিতরে, ওটা ছাঁকনি হয়ে লসিকা নালী দিয়ে যায় আর কি, এটা আরো জটিল জিনিস। আচ্ছা যাই হোক, শুধু লসিকা নালী মনে রাখেন। আর হচ্ছে শিরা বের হয়, শিরা বা পালমোনারি ভেইন। আর ঢোকে হচ্ছে আপনার ব্রঙ্কাস বা প্রিন্সিপাল ব্রঙ্কাস বা ডাক ব্রঙ্কাস, আর্টারি আর হচ্ছে স্নায়ু। হ্যাঁ, এগুলা ঢোকে হাইলাম দিয়ে। এই গেল স্যার সংক্ষেপে যদি বলা যায়, মানে এই শ্বাসতন্ত্রের কাজ কি, এটা সংক্ষেপ মানে কি, বা প্রশ্ন আকারে যদি লেখা যায়, এটা কিভাবে লেখা যায়, মানে শ্বাসতন্ত্রের মূল কাজ। শ্বাসতন্ত্রের মূল কাজ তো শ্বাস প্রশ্বাস নেওয়া। তো মেইন কাজ হচ্ছে আমাদের এইটার উদ্দেশ্যটা কি, আমরা কেন শ্বাস প্রশ্বাস নেই? উদ্দেশ্য হচ্ছে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করা, শরীরের ভেতরে অক্সিজেন ঢোকানো। এখন অক্সিজেনের অনেক কাজ আছে শরীরের ভিতরে। ওই যে আমাদের অন্তঃশ্বসন যেটা, ওইটার জন্য অক্সিজেন লাগবে। হ্যাঁ, তারপরে অন্তঃশ্বসনের জন্য অক্সিজেন ছাড়া অন্তঃশ্বসন হবে না। তার মানে কি হবে না, শক্তি উৎপাদন হবে না। শক্তি উৎপাদন না হলে আমরা চলতে পারবো না। এই জন্য মেইনলি আমাদের কার্বন ডাই অক্সাইড বের করা আর অক্সিজেন ঢোকানো, এটা হচ্ছে শ্বসনতন্ত্রের কাজ। আর অন্তঃশ্বসন তন্ত্রের কাজ, অন্তঃশ্বসন যেটা কোষের ভিতরে যেটা হয়, সেটাতে হচ্ছে মেইনলি শক্তি উৎপাদন করা, অক্সিজেন ব্যবহার করে শক্তি উৎপাদন। এই অক্সিজেনটাই রক্তের ভিতর দিয়ে যায়। ওইটা কিভাবে যায় ওটা আমরা বলবো একটু পরে। স্যার ওই ডান দিকের ফুসফুস আর বাম দিকের ফুসফুস সেম কাজ করে? হ্যাঁ, সেমই কাজ করে, দুইটাই একই কাজ। তাহলে এই গেল হচ্ছে মানে স্নায়ুতন্ত্রের মোটামুটি একটা গঠন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখন আসলে এগুলো কি প্রত্যেক প্রাণীর শ্বসনতন্ত্র কি একই, মানুষ প্রাণী সব? সব যাদের ফুসফুস আছে তাদের মোটামুটি একই ধরনের, একই ভাবে কাজ হয়। মাছের ক্ষেত্রেও দেখা যায় একই ভাবেই হয়, কিন্তু ওইখানে বাতাসের জায়গায় পানি যায়, পানির সাথে অক্সিজেন যায়। ওই ফুলকা বলে না, মাছের ফুলকা, ফুলকার মধ্যে কিন্তু একই ধরনের ইয়ে হয়। তাহলে আমরা একটু প্রক্রিয়াটা দেখি, হ্যাঁ, কিভাবে আমাদের গ্যাসটা আসতেছে, গ্যাসটা যাচ্ছে। আর আমাদের যে ফুসফুস দুটো আছে, দুটো কি একই সমান, একই ওজনের? না, একটার ওজন বেশি আছে, যেমন ডানটা, কারণ ডানটাতে লোভ বেশি না। একটা বড় একটা ছোট, আর দুটোটার আকার তো সেম না মনে হয়। না, একটা একটু বড়, মানে ওই রকম ভাবে বড় না, এদের অবস্থান অনুযায়ী ছোট বড় দেখা যায়। যেমন আমাদের ডান দিকে হচ্ছে লিভার থাকে, ঠিক আছে? ডান দিকে কিন্তু ডায়াফ্রামের নিচে লিভারটা থাকে, আর ডায়াফ্রামের উপরে বা মধ্যচ্ছকের উপরে থাকে হচ্ছে ফুসফুসটা।
তাহলে লিভার থাকার কারণে ডান দিকের ফুসফুসটা নরমালি একটু উপরে থাকে, আর বাম দিকে যেহেতু লিভার থাকে না, বাম দিকের ফুসফুসটা একটু নিচে থাকে। তাহলে গ্যাস কিভাবে আসতেছে এটা একটু আমরা পড়ি, ফিজিওলজি আর কি। অ্যানাটমি মোটামুটি যা হইলো এইটুক জানলে হবে, একটা ধারণা তো আসলো। এখন আমরা ফিজিওলজিটা পড়ি। ফিজিওলজি হচ্ছে কি, কিভাবে আসলে মানে শ্বসন প্রক্রিয়াটা চলতেছে বা শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা। তাহলে আমাদের গ্যাস ওই নাক তো আঁকানো যাচ্ছে না, গলবিলে আঁকানো যাচ্ছে না, আর তাহলে নাক দিয়ে ঢুকলো, এটা ট্রাকিয়ার মধ্য দিয়ে আসতেছে, হ্যাঁ ঢুকলো, এই দিক দিয়ে এই দিকে চলে গেল, আবার এই দিক দিয়ে এই দিকে চলে গেল। এখন ওই যে অনেকগুলো আমরা ভাগ করলাম, লোবার বঙ্কাস থেকে এইভাবে ভাগ হতে হতে এরা শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হবে? অ্যালভিওলাসে গিয়ে শেষ হবে। তাহলে আমরা এতগুলো ভাগ এখন না দেখে মেইন জায়গায় চলে যাই। মেইন জায়গাটা হচ্ছে কি অ্যালভিওলাস। ধরেন এইটা একটা অ্যালভিওলাস, হ্যাঁ, তাহলে বাতাস এই দিক দিয়ে এসে এইদিকে গেল, এই দিকে চলে গেল অ্যালভিওলাসে। অ্যালভিওলাসটা ব্যাগের মতো। এই অ্যালভিওলাসের চারদিকে আমরা ইয়া পড়ছিলাম না, ক্যাপিলারি। ক্যাপিলারির কথা মনে আছে? ক্যাপিলারি বা রক্ত জালিকা, যেটা পড়ছিলাম যে কোষের কাছে গিয়ে ভাগ হয়ে যায় রক্তনালিকাগুলা। ধমনী আর শিরা এক জায়গায়, একদিকে ধমনীর অংশ থাকে, একদিকে শিরার অংশ থাকে। ওই এর আগের ক্লাসটাতে আমরা দেখছিলাম। এই ধরেন অ্যালভিওলাস একটা কোষ, এই অ্যালভিওলাসের চারদিকে আমাদের রক্তনালিকাগুলো এভাবে ছড়ানো থাকে, মানে জালির মতো হয়ে থাকে। তো এটা আমরা একটা ভিডিও দেখবো, ভিডিওতে দেখা যাবে। তাহলে ধরেন এই যে রক্তনালিকাটা, এখানে এরা কি করে, জালের মতো অ্যালভিওলাসটাকে ঘিরে রাখে, জালের মতো ক্যাপিলারি গুলো। এখন এই বাতাস যখন আসে, বাতাসে আলটিমেট আমরা যেই বাতাসটা নিচ্ছি সেটা হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনটা কি হইতে হবে? অক্সিজেনটা রক্তের মধ্যে যাইতে হবে। এইখানে আমাদের যেটা হয় ব্যাপন প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া একটা কথা আছে যে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গার দিকে চলে যায়। তাহলে ধরেন এইখানে একটা কোষ আছে, এই শরীরের মধ্যে বা বিভিন্ন কোষের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হয়, আলটিমেট এগুলা হচ্ছে আমাদের ওই সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, এর আগের ক্লাস যারা করছেন একটু মোটামুটি ধারণা আছে যে হার্টের মধ্যে চলে যায়। হার্ট থেকে আপনার ডান অলিন্দ থেকে বাম অলিন্দ থেকে চলে যায় ফুসফুসে। কোনগুলো? আমাদের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো সেগুলো ফুসফুসে চলে যায়। আলটিমেট ফুসফুসের অ্যালভিওলাসের চারদিকে চলে আসে এই যে ক্যাপিলারি গুলোতে। এই ক্যাপিলারি গুলোতে ধরেন এই দিক দিয়ে কি ঢুকতেছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ঢুকতেছে। ঢোকার সময় ও যখন এই অ্যালভিওলাসের এই দিক দিয়ে যায় রক্তটা, তখন কি হয়? মনে করেন এই জায়গায় আসলো, আসার পরে আসার সময় কার্বন ডাই অক্সাইড গুলো এখানে ঢুকে যায়, আর অক্সিজেন আমরা যেটা নিচ্ছি সেটা এখানে রক্তের মধ্যে ঢুকে যায়, মানে ব্যাপন প্রক্রিয়া আদান প্রদান হয়। তাহলে এই দিক থেকে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আসলো, সেইখান থেকে কার্বন ডাই অক্সাইডটা এখানে ঢুকে গেল কোথায়? ফুসফুসের ভিতরে। আবার ফুসফুসে আমরা যে অক্সিজেন যুক্ত রক্তটা বাতাসটা নিছি, সেই বাতাসটা রক্তের মধ্যে চলে গেল। তাহলে আমাদের এই জায়গাটাতে কি হলো? কার্বন ডাই অক্সাইড ফুসফুসে চলে আসলো, অক্সিজেন রক্তে চলে গেল। এখন এই রক্তটা আমাদের চলে যাবে কোথায়? ঘুরতে ঘুরতে হাড়ে চলে যাবে। হ্যাঁ, হাড়ের মধ্যে গিয়ে ওই বাম অলিন্দ থেকে বাম নিলয় থেকে আবার
আমাদের যে মহাধমনী যেটা আছে, মহাধমনী দিয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়বে কোনটা? অক্সিজেন যুক্ত রক্তটা। তাহলে এখানে ব্যাপন প্রক্রিয়া হয়, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়, অক্সিজেন রক্তের ভিতরে ঢুকে যায়। এখন আমরা যখন শ্বাস ফেলে দেই তখন এইটা কি, আমরা কি বললাম, এটা সংকুচিত হয়। সংকুচিত হলে কি হবে? কার্বন ডাই অক্সাইড রক্তটা, মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে বাতাসটা, সেটা আমাদের এই ট্রাকিয়া, আমরা কি বলে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে আবার চলে আসবে ট্রাকিয়া, ট্রাকিয়া হয়ে নাক হয়ে আমরা শ্বাস ফেলে দিব, বাইরে ফেলে দিব। কার্বন ডাই অক্সাইড চলে গেল, আর আমাদের অক্সিজেন কোথায় গেল? ব্লাডে গেল। এই রক্তের মধ্যে অক্সিজেন কার সাথে যুক্ত হবে? রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা যেটা আছে সেটা হচ্ছে আমাদের অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাই অক্সাইডও পরিবহন করে। তাহলে এই দিকের লোহিত রক্তকণিকা গুলা কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছিল, আবার ও এই দিক দিয়ে যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন নিয়ে যাচ্ছে। অক্সিজেন নিয়ে আবার ও কোষের মধ্যে সাপ্লাই দিবে। ওই কোষের মধ্যে ওই অক্সিজেনটা ব্যবহৃত হবে অন্তঃশোষণের জন্য, মানে শক্তি উৎপাদনের জন্য। মাইটোকন্ড্রিয়াতে গিয়ে, মাইটোকন্ড্রিয়াকে আমরা কি বলি? ওই শক্তির আধার বলে না, পাওয়ার হাউস অফ সেল, ওইখানে কিন্তু অন্তঃশোষণটা হয়, মানে এটিপি তৈরি হয়, শক্তি তৈরি হয়। এই হচ্ছে একটা মোটামুটি। এই হ্যাঁ, পরিবর্তন প্রক্রিয়াটা কি অ্যালভিওলাসের ভিতরে হয় নাকি পর্দার মধ্যে হয়? অ্যালভিওলাসের ভিতরে হয়। অ্যালভিওলাসের এই যে অ্যালভিওলাসের চারদিকে একটা কি আছে? পর্দা আছে, ঠিক আছে? জি। অ্যালভিওলাসটা তো একটা ব্যাগ, একটা ব্যাগের কি থাকে? চারদিকে একটা ইয়া থাকে না, কাপড় থাকে না, সেটা নিয়েই তো ব্যাগটা তৈরি। তাহলে এই কাপড়টা হচ্ছে একটা পর্দা, মনে করেন, যেই পর্দাটা দিয়ে আমাদের বাতাস যাওয়া আসা করতে পারে। কার্বন ডাই অক্সাইড আসে, অক্সিজেন যায়। তাহলে বাতাস যখন আমরা শ্বাস নেই তখন কি হয়? ব্যাগ ফুলে যায়, বেলুন ফুলে যায়। এখন বেলুন যখন ফুলে যায় তখন বেলুন থেকে ওই বাতাস আবার রক্তে যায়, আবার রক্ত থেকেও কার্বন ডাই অক্সাইড চলে আসে। আসার পরে এটা আমরা বের করে ফেলে দিই, আর ওইটা ওই যেটা বললাম যে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে কোষের মধ্যে চলে যায়। এই হচ্ছে মোটামুটি একটা শ্বসন প্রক্রিয়া। তাহলে কোষে যাওয়া পর্যন্ত, এইখানে আদান প্রদান পর্যন্ত এটা হচ্ছে বহিঃশ্বসন। তারপরে আবার রক্তের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে রক্ত দ্বারা পরিবহন। একটা মানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে মোটামুটি, যে বহিঃশ্বসন, রক্তে পরিবহন, আবার অন্তঃশ্বসন, মানে কোষের মধ্যে গিয়ে যেটা ব্যবহৃত হচ্ছে। এই রক্তে তাহলে কিভাবে পরিবহন হয়? আমরা যেটা বললাম যে হিমোগ্লোবিনের সাথে ওরা বাইন্ড করে, হিমোগ্লোবিনের সাথে বন্ধন তৈরি করে। অক্সিজেন বন্ধন তৈরি করে হচ্ছে অক্সি হিমোগ্লোবিন, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে কার্বো অক্সি হিমোগ্লোবিন। অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, হ্যাঁ, হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন O2, তখন হয়ে যায় অক্সি হিমোগ্লোবিন। আর সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু জটিল আর কি, মানে যখন অক্সিজেনটা রক্তের মধ্যে যায় তখন তো ওইটা আপনার কি করে? লোহিত রক্তকণিকা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? অক্সি হিমোগ্লোবিন হিসেবে নিয়ে যায়। আবার যখন কার্বন ডাই অক্সাইড নিয়ে আসে, হিমোগ্লোবিনের সাথে যখন আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত হয় তখন সেটাকে আমরা বলি কার্বক্সি হিমোগ্লোবিন। অক্সি, অক্সি মানে অক্সিজেন, কার্বক্সি হিমোগ্লোবিন। এটা কার্বক্সি হিমোগ্লোবিন হিসেবে পরিবাহিত হয় রক্তের ভিতরে। এটা যখন কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়, কার্বন ডাই অক্সাইড CO2 প্লাস হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনকে সংক্ষেপে HB লেখে। পরিবহনের পরে ওরা কোষে যায়, কোষে গিয়ে আবার কি হয়? হিমোগ্লোবিনটা রক্তেই থেকে যায়, আর শুধুমাত্র অক্সিজেনটা কোষের ভিতরে ঢুকে যায়। কারণ হিমোগ্লোবিন কোষের ভিতরে ঢোকে না, হিমোগ্লোবিন আবার ব্যাক করে, আবার ও অক্সিজেন নিয়ে যায়, এইভাবে বারবার কাজ করতেই থাকে। তাহলে আমাদের শ্বাস প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে কে? মানে আমাদের পুরো শরীরের যে কোনো কাজকর্ম নিয়ন্ত্রণ করেই হচ্ছে আমাদের
ব্রেইন, মানে ব্রেইন থেকে সিগন্যাল আসলেই মেইনলি আমাদের কি হবে, শ্বাস প্রশ্বাস ঘটবে। তাহলে ব্রেনের মধ্যে সিগন্যালটা পাঠায় কি? স্যার রক্তে যদি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় তাহলে কি হয়? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে তখন এটা ইয়া হবে, তার শ্বাসকষ্ট হবে আর কি। এগুলো অনেক ইয়া আছে, মেটাবলিক অ্যাসিডোসিস আছে, তারপরে আপনার কি বলে রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, এই বিভিন্ন ধরনের কথাবার্তা আছে। এত জটিলে যাওয়ার দরকার নাই, গেলে আর ব্যাক করতে পারবেন না আর কি। স্যার কার্বন ডাই অক্সাইডটা কিভাবে তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড এই যে কোষের ভিতরে বললাম না যে অন্তঃশ্বসন হয়, মানে ওই আমরা যদি পাতার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চিন্তা করি, ওইটা তো সবাই জানি মোটামুটি। সালোক সংশ্লেষণে কি হয়? সালোক সংশ্লেষণের উল্টা প্রক্রিয়াটা আমাদের কোষের মধ্যে ঘটে। ওইখানে মূলত পাতা কি করে, সবুজ পাতা কি করে, এই সূর্যের আলো কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে শর্করা জাতীয় খাবার আর অক্সিজেন তৈরি করে, ওই অক্সিজেনটা আমরা ব্যবহার করি। এই অপোজিট প্রক্রিয়াটা হচ্ছে আমাদের কোষে ঘটে, মানে কোষ অক্সিজেন ব্যবহার করে শক্তি তৈরি করে এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। ওই কার্বন ডাই অক্সাইডটা রক্তের মাধ্যমে আবার ফুসফুসে আসে, ফুসফুস থেকে আমরা বের করে দিই, যেটা বললাম অ্যালভিওলাসের চারদিকে ইয়া হয়। এই হচ্ছে মোটামুটি প্রক্রিয়া। এখন আরেকটা জিনিস একটু জানা দরকার আছে, সেটা হচ্ছে আমাদের এই রেসপিরেটরি সিস্টেমটা বা রেসপিরেশনটা বা শ্বসন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ব্রেন। ব্রেন কিভাবে নিয়ন্ত্রণ করে? ব্রেন নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের কিছু রক্তের ভিতরে কিছু, আমাদের ব্রেন যেটা আছে, ব্রেন, এটা ধরেন ব্রেন, হ্যাঁ, এই ব্রেনের এই জায়গায় একটা পন্স আছে, পন্স নামে একটা জায়গা আছে, পন্স। এই জায়গায় আমাদের সেন্টারটা থাকে, মানে রেসপিরেটরি সেন্টারটা এই জায়গায় থাকে। সেন্টার কোথায় থাকে? পন্সে থাকে, ব্রেনের পন্সে থাকে। তাহলে এই জায়গায় একটা রক্তের সাপ্লাই আছে, মানে শরীরের যে কোনো জায়গায় তো রক্তের সাপ্লাই আছে। যখন রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তখন এই কার্বন ডাই অক্সাইড এই ব্রেনের পন্সকে স্টিমুলেট করে, মানে কি উদ্দীপনা দেয় যে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, তখন এটাকে বের করতে হবে। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড বের করব কোন দিক দিয়ে? ফুসফুস দিয়ে বের করব। তখন ব্রেন ফুসফুসকে সিগন্যাল দেয়, দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা শুরু করে। বা আমরা যখন দেখবেন যে যখন আমাদের রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে, তখন শ্বাস প্রশ্বাস বেশি হবে, মানে সে চেষ্টা করবে কার্বন ডাই অক্সাইড বেশি বেশি বের করে ফেলার জন্য, অক্সিজেন বেশি ঢোকার জন্য। এই একটা প্রক্রিয়া। এই কাজটা কি ব্রেনই করবে? হ্যাঁ, মানে ব্রেইনের তো সিস্টেমটা হচ্ছে স্নায়ুর মাধ্যমে সে জাস্ট সিগন্যাল পাঠিয়ে দিবে ফুসফুসের মধ্যে। তাহলে ফুসফুস তখন বেশি বেশি কাজ করবে, মানে বেশি বেশি সংকুচিত প্রসারিত হবে। তারপরে আমাদের যে ডায়াফ্রাম আছে, ডায়াফ্রামেও সে সিগন্যাল পাঠাবে, কারণ ফুসফুস সংকোচন প্রসারণের সাথে সাথে কি হইতে হবে, আমাদের ডায়াফ্রামও তো সংকুচিত প্রসারিত হইতে হবে, না হলে তো ফুসফুস প্রসারিত হইতে পারবে না ডায়াফ্রাম যদি নিচে না নামে, তাহলে ডায়াফ্রামেও সিগন্যাল যাবে। এগুলো অনেক জটিল প্রক্রিয়া, মানে কিভাবে ফুসফুসে মানে স্নায়ু যাচ্ছে না যাচ্ছে, আমরা একটা মোটামুটি ধারণা রাখি যে কিভাবে আসলে ব্রেন কন্ট্রোল করতেছে। ব্রেন কন্ট্রোল করে হচ্ছে যখন রক্তের ভিতরে এই কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যায়, তখন এখানে কেমো রিসেপ্টর থাকে, কিছু গ্রাহক থাকে, এগুলো ওই সিগন্যালটা গ্রহণ করে। এইখান থেকে ব্রেন তখন ওই বিভিন্ন জায়গায় সিগন্যাল পাঠায়, তখন আমাদের শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াটা চালু হয়। বা যদি আমাদের বেশি শ্বাস নিতে হয়, তখন বেশি শ্বাস প্রশ্বাস আমরা নেই, হ্যাঁ, দ্রুত শ্বাস প্রশ্বাস নেই। এই হচ্ছে ব্রেন থেকে কন্ট্রোলটা মেইনলি এইভাবে আসে। স্যার এখানে দেখলাম যে শ্বাস গ্রহণ 2 সেকেন্ড আর শ্বাস ত্যাগ 3 সেকেন্ড লিখছে, ওটা কি বোঝাচ্ছ? মানে আমরা যে শ্বাস নেই না, শ্বাস নিচ্ছি তো, এই শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা 2 সেকেন্ড সময় লাগে।
কম বেশিও হইতে পারে একটু, কিন্তু শ্বাস ফেলার সময় একটু শ্বাস ফেলানোর প্রক্রিয়াটা আমরা কি বললাম যে নিষ্ক্রিয় প্রক্রিয়া, মানে প্যাসিভ প্রক্রিয়া। সেজন্য এখানে একটু সময় বেশি লাগে, 3 সেকেন্ড লাগে, মানে আস্তে আস্তে করে অ্যালভিওলাস গুলো সংকুচিত হয়। কিন্তু আমরা যখন শ্বাস নিই তখন তো আমরা অ্যাক্টিভ প্রক্রিয়া, সেজন্য এটা দ্রুত হয়, কিন্তু বাতাস বের হওয়ার সময় আস্তে আস্তে বের হয়, সেজন্য সময়টা বেশি লাগে। তাহলে মোটামুটি লাস্টের দিকে যেই কথাগুলো বললাম যে কিভাবে রক্তের মধ্যে অক্সিজেন যাচ্ছে আসতেছে, আবার ব্রেন কিভাবে কন্ট্রোল করতেছে। আরেকটা জিনিস আছে, সারফেক্টেন্ট নামে একটা কথা আছে বইয়ের মধ্যে। সারফেক্টেন্ট এটা একটু বলি। বানানটা এরকমই মনে হয়, যাই হোক ভুল হইতে পারে, সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের একটা কেমিক্যাল পদার্থ আর কি, যেটা ওই অ্যালভিওলাসের যে ওয়ালটা আছে এই ওয়ালের মধ্যে লাগানো থাকে। এগুলো হচ্ছে সারফেক্টেন্ট, মানে কি বলবো, এটা একটা কাজ আছে। এটা কাজ হচ্ছে যে এইটা যখন ওয়ালের মধ্যে লাগানো থাকে তখন মানে আমাদের কি পৃষ্ঠটান যেটা বলে, হ্যাঁ সারফেস টেনশন যেটা বা পৃষ্ঠটান, সেটা কমে যায়। কমে গেলে সংকোচন প্রসারণটা তাড়াতাড়ি হয়, সহজে হয়। এই পদার্থটার কাজ এইটা। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, অ্যালভিওলাস গঠন, এটা হ্যাঁ অ্যালভিওলাস গঠনের একটা অংশের হচ্ছে যে আপনার সারফেক্ট্যান্ট ক্ষরণ শুরু হয়। এটা হচ্ছে যে 23 সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম। হ্যাঁ হ্যাঁ তার এখানে একটা কথা আছে, 24 সপ্তাহের আগে মানব ভ্রূণকে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। এটা হচ্ছে অ্যালভিওলাস গঠনের যে কতগুলো নিয়ম আছে তার মধ্যে একটি, 3টা কারণ দিছে তার মধ্যে একটি। মানে এই কথাটার অর্থ হচ্ছে যখন 23 সপ্তাহ পর্যন্ত সারফেক্টেন্টটা থাকে না, মানে বাচ্চার বয়স যখন 23 সপ্তাহ হয় তখন পর্যন্ত সারফেক্টেন্ট ক্ষরণটা শুরু হয় না। তার মানে কি হয়, সারফেক্টেন্ট ক্ষরণ না হলে এটা ফুসফুস প্রসারিত হয় না। মানে 23 সপ্তাহ পর্যন্ত বাচ্চা শ্বাস প্রশ্বাস নেয় না, ফুসফুস ততক্ষণ পর্যন্ত কাজ করে না, শুরু হয় না ফুসফুসের কাজ। যখন 24 সপ্তাহ শুরু হয়ে যায় তখন থেকে তার সারফেক্টেন্ট করণ শুরু হয় এবং তার ফুসফুস সংকোচন প্রসারণ শুরু হয়। মানে ফুসফুস মানে কি, অ্যালভিওলাস আর কি। তাহলে তার ফুসফুসটা তখন সক্রিয়ভাবে কাজ শুরু করে। এই জন্য বলতেছে যে 24 সপ্তাহর আগে পর্যন্ত আমরা মানব ভ্রূণকে কি বলা হয়, ওই কি বলছে কথাটা, সক্রিয়। মানে সারফেক্ট্যান্ট শব্দটার অর্থটা কি? মানে এটা একটা পদার্থের নাম আর কি, জাস্ট এটার কোনো অর্থ নাই। এটা একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা এর গায়ে লাগানো থাকে বা এখানে অ্যালভিওলাই থেকে ক্ষরিত হয়, এবং এটার কাজ হচ্ছে এর ইয়াটা কমায়, কি বলে এটাকে, সারফেস টেনশন বা পৃষ্ঠটান যেটা। মানে একটা জিনিস যদি টান টান হয়ে থাকে তাহলে এটা সংকোচন প্রসারণে কি হয়, কষ্ট হয়। কিন্তু এটা যখন টানটা যখন কমাই ফেলে তখন এটা সংকোচন প্রসারণটা সহজ হয়। এই কাজটা করে হচ্ছে সারফেক্টেন্ট। বাকি 23 সপ্তাহ এটা একটা পর্যন্ত এটা প্রক্রিয়ার যেহেতু নাম, হ্যাঁ এটা একটা প্রক্রিয়ার নাম। না না, প্রক্রিয়ার নাম না, সারফেক্টেন্টটা পদার্থটার নাম। এই পদার্থটার কাজ হচ্ছে এই প্রক্রিয়াটা করা। আচ্ছা আচ্ছা, জি স্যার মানে বুঝছি। পৃষ্ঠটানটা কমাই দেয়, পৃষ্ঠটানটা কমলে সংকোচন প্রসারণটা সহজ হয়ে যায়। এইটা হচ্ছে সারফেক্টেন্টের কাজ। এবং পৃষ্ঠটান কমে গেলে তখন আমাদের যেহেতু সংকোচন প্রসারণ বেশি হয় তাহলে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের আদান প্রদানটাও সহজে হয়। এই মোটামুটি অনেক তথ্য আছে। মানে এই সিস্টেম তো ধরেন আমাদের এই রেসপিরেটরি সিস্টেম নিয়ে ধরেন একটা পরীক্ষা হয়। মানে পরীক্ষা মানে কি, ধরেন 1 মাস পড়াবে এই সিস্টেম, এর উপরে একটা পরীক্ষা হবে। স্যার এই ক্লাসটা একটু নেক্সট আরেকটা বার নিলে ভালো হবে মনে হয়। তো এটা আমরা একবারে নিচ্ছি আর কি, যেহেতু আপনাদের শর্ট কোর্স সেজন্য একবারে নিতে হচ্ছে, তাও আবার অ্যানাটমি ফিজিওলজি দুটো একসাথে। এইজন্য অনেক জিনিস কঠিন লাগতেছে আমাদের কাছে, তো একদম নতুন। হ্যাঁ, আপনাদের কাছে 1 নাম্বার কথা হচ্ছে নতুন, 2 নাম্বার কথা হচ্ছে একবারে অনেক জিনিস, সেজন্য কঠিন লাগবে।
হ্যাঁ, অনেকের আবার ধরেন যে মানে সায়েন্সে পড়লেও এই জিনিসগুলো খুব একটা টাচ থাকে না, বায়োলজিতে খুব একটা থাকে। মানে ইন্টারের বায়োলজি বইয়ে মোটামুটি একটু আলোচনা আছে, তারপরে এত বিস্তারিত নাই। স্যার এইগুলো মেডিকেল সায়েন্স এর জন্য কি আলাদা সাবজেক্ট এগুলো? হ্যাঁ, মানে রেসপিরেটরি সিস্টেমের একটা মানে আমাদের কার্ড পরীক্ষা হয়। ধরেন রেসপিরেটরি সিস্টেম নিয়ে একটা কার্ড, ধরেন 1 মাস বা 1.5 মাস পড়াবে, পড়ানোর পরে ওই কার্ড পরীক্ষা হবে একটা। শুধু রেসপিরেটরি এক মাস পড়াবে? হ্যাঁ হ্যাঁ, এরকমই 1 মাস বা 1.5 মাসের মতো পড়াবে এই সিস্টেমটা। মানে এটা তো অনেক বিস্তারিত আছে, ধরেন আপনার ওখানে ভিসেরা মানে অঙ্গ নিয়ে দেখাবে, ফুসফুসটা আমরা সরাসরি দেখি। স্যার এই জন্য মানে অনেক থেকে যাবে, মানে ডিজায়ার থেকে যাবে জানার, যেহেতু শর্টলি এখানে পড়ানো হচ্ছে। স্যার আমার মনে হয় প্র্যাকটিক্যাল করালে ভালো হতো। মানে এখন প্র্যাকটিক্যাল তো করাইতে গেলে লাগবে, মানুষের শরীর লাগবে বা লাশ লাগবে, এগুলো কোথায় পাবো? মেডিকেলে না হয় লাশ আছে, কেটে কেটে দেখায়। তারপরে এগুলা ধরেন ফরমালিনে ভিজায় ভিজায় রাখে, এগুলো হাতে নিয়ে পড়া যায়, কিন্তু এখানে তো আর এই সিস্টেম নাই। যাই হোক, আরো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার আমি কতগুলো মারা যাচ্ছে না স্যার? হ্যালো স্যার। অনেক মারা যাচ্ছে। জি স্যার, আমি কতগুলো পারিভাষিক শব্দ এখানে জিজ্ঞেস করতে চাই। যেমন একটা হচ্ছে আমাদের যেমন সারফেক্টেন্ট, এই জিনিসটা আমরা বুঝলাম। হ্যাঁ আরেকটা কথা হচ্ছে যে হ্যামবার্গ শিফট বলা হয়। হ্যাঁ, এখানে আরেকটা শব্দ আছে যে আপনার হ্যামবার্গার শিফট বলা হয়। যেমন ক্লোরাইড শিফটকে এর প্রথম বর্ণনাকারী জার্মান শরীরতত্ত্ববিদদের নাম অনুসারে হ্যামবার্গার শিফট বলা হয়। এটা কি ওই যে কার্বন ডাই অক্সাইড পরিবহনের ক্ষেত্রে এখানে একটা কথা আছে? হ্যাঁ, ওই ইয়াতে হ্যামবার্গার। আমাদের না, ক্লোরাইড শিফটটা হচ্ছে আপনার রক্তের মধ্যে অক্সিজেন ঢোকা বের হওয়ার সাথে ক্লোরাইডের একটা সম্পর্ক আছে, বা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইডটা মেইনলি ওখানে গিয়ে, মানে এগুলো একটু বেশি গভীরের, তো এই জন্য আমি এগুলো জিনিস আলোচনা করি। একটা হচ্ছে যে আপনার কার্বন ডাই অক্সাইডটা তো রক্তে গিয়ে ভাগ হয়ে যায়, বাইকার্বনেটে পরিণত হয়। বাইকার্বনেটের সাথে আবার ওই আপনার রক্তের লোহিত রক্তকণিকার মধ্যে ক্লোরাইডের একটা আদান প্রদান হয়, হয়ে হয়, ওই শিফটিং হয় আর কি, একজন ঢুকে আরেকজন বের হয়। এই জন্য ওইটা একজন বিজ্ঞানী আবিষ্কার করছে, আপনি যার নাম বলছেন আর কি, সেই অনুযায়ী ওই নামকরণ করা হয়েছে আর কি। মানে এগুলো একটু মলিকুলার লেভেলের ভিতরের পড়াশোনা। জটিল স্যার এগুলো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার, একটা ঠিক আছে। মোটামুটি একটু ধারণা হয়েছে। আপনারা ওই একটা ভিডিও দেখেন, আর ক্লাসটা আপনারা আরেকবার দেখেন, বইটা দেখেন, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। মানে প্রথম তো নতুন জিনিস, প্রথমবারে একবারে ক্লিয়ার হবে না। আসলে সরাসরি ক্লাস করলে মোটামুটি একটা ধারণা হইতো মনে করেন। হ্যাঁ, তাও ক্লাসরুমে থাকলে একটু মানে অনলাইনের ক্লাসে তো আসলে অতটা হয় না, সবকিছু জিজ্ঞেস করা যাচ্ছে না, দেখানো যাচ্ছে না। সাউন্ড হয় না। করে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সাউন্ড বেশি, সাউন্ড আরেকটু কমান। হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ শোনা যাচ্ছে না। আচ্ছা আমি তো শুনতেছি, তাহলে কি হবে? সাউন্ড তো শোনা যাবে। সাউন্ড শোনা যাচ্ছে না? না আওয়াজ না তো স্যার আসতেছে শোনা না। যাচ্ছে না। শুধু ভিডিও হ্যাঁ, দেখা কোনো যাচ্ছে। আওয়াজ শোনা যাচ্ছে। আপনার কথাগুলো আপনাদের কথাগুলো শোনা যাচ্ছে। না আমার কথা হচ্ছে শুধু ভিডিও দেখা যাচ্ছে, তাই তো? জি হ্যাঁ স্যার। ও আচ্ছা, আমি তো মনে করছি সাউন্ড শোনা যাচ্ছে। এখন শোনা যাবে হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ওকে। আরেকটু বড় করলে ভালো হয়। সাউন্ডটা বাড়াই দেন। কি যেন একটা সাউন্ড। আবার শুরু করে সাউন্ড দেন, সাউন্ডটা বাড়াই দেন। শোনা কম শোনা যাচ্ছে। সাউন্ড বাড়াইতে হবে। ঠিক আছে। We breathe about 16,000 to 24,000 times a day with the exchange of about 11,000 liters of air with the atmosphere. This process, the oxygen of the atmospheric air is delivered to the human body, which is then utilized by the tissue, and carbon dioxide, which is produced by the human body, is exported to the lungs. If you enjoy my video, be sure to hit the subscribe button and hit the bell icon to make first talk about brief anatomy and physiology of the respiratory system. Then we will discuss how the gases transportation occurs. And later we will talk about how the respiratory regulation occurs in the human body. First, coming to the anatomy and physiology of the respiratory system. The human respiratory system has two parts, the upper respiratory system and the lower respiratory system. The upper respiratory system consists of nasal cavity, pharynx, and larynx. Air entering the nasal cavity flows through the passage created by the superior, middle, and inferior nasal column. Frontal, maxillar, nasal, ethmoid,
and mover are the 5 bones of the nasal cavity that form the framework that support the nose. The pharynx is a musculo-membranous tube that functions as a part of alimentary canal and as an airway in the upper respiratory system. Pharynx consist of 3 regions, and they are nasopharynx, oropharynx, and laryngopharynx. The larynx is an organ of complex structure that serves as a dual function, as an air canal to the lung and as the organ of phonation. The skeletal framework of the larynx consists of cartilages connected by the membranes. The lower respiratory system consists trachea, bronchi, bronchioles, and lungs. The trachea extends from the larynx to the upper border of the T5 vertebra, where it branches to form bronchi. The trachea is supported by a series of C-shaped cartilaginous rings that allow the trachea to change shape to accommodate masses of the food passes through the esophagus. Bronchi are the air passage into the lung that begins at the end of the trachea. There are 2 bronchi, one for each lung. The bronchi divide and redivide to form a bronchioles. There are 2 lungs in the human body, which are located inside the thoracic cage. The right lung is bigger than the left. Right lung has 3 lobes, and the left has 2. There are hundreds of millions of alveoli exist inside each lung. These alveoli are the air sacs surrounded by the network of blood vessels that provide space for gases exchange. Now let's see how the gases transportation take place in our body. During normal inhalation, air containing oxygen passes through the nose and mouth to the lungs. During normal exhalation, air containing carbon dioxide and other waste passes out the same path. This process of moving air in and out of the lung is called pulmonary ventilation or breathing. During normal inhalation, the diaphragm and the external costal muscles contract and a rib cage elevate. As a result, air rushes in. But during the normal exhalation, the muscle relax, so air is expelled out. Inside the lungs, oxygen from the air is exchanged for the waste carbon dioxide from the bloodstream. This process takes place in alveoli. Oxygen from inhaled air diffuses from the alveoli into the pulmonary capillaries, and the carbon dioxide from oxygen-depleted blood diffuses from the capillaries into the alveoli. Now, the bloodstream delivers oxygen to cells and remove the carbon dioxide through the process of internal respiration. In the lungs, oxygen is absorbed into the blood by RBC containing hemoglobin. Oxygen binds to this molecule. The oxygenated blood then moves through the musculature. Within the body tissue, the RBC release oxygen, which then diffuses through the capillary wall into the tissue. Meanwhile, the waste carbon dioxide diffuses into the bloodstream, where it is carried inside the RBC and plasma. Now, the deoxygenated blood travels through vasculature and back to the lungs, where carbon dioxide is expelled out from the body. Now let's see how breathing is regulated by our brain. Respiration is an involuntary function. Nerve impulse is transmitted by the bones and the medulla oblongata to the respiratory center. Rate of normal breathing is 12 to 15 breaths per minute. Body adjusts the rate and depth of the normal breathing in response to metabolic needs. When the body uses more oxygen, the sensor in the blood called chemoreceptor sends the signals to the brain. Then So the rate of breathing increases. শেষ হয়নি এখন Action including talking, sneezing, and coughing can also alter breathing pattern for a short period of time.
এটা আরো কয়েকবার দেখতে হবে ভিডিওটা। ভিডিওটা কয়েকবার দেখলে জিনিসটা ক্লিয়ার হবে, মানে প্রসেস গুলা সরাসরি এখানে দেখানো আছে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যেটা চাচ্ছেন এই ভিডিও দিয়ে আর কি চালাইতে হবে, যেটাকে বলে দুধের স্বাদ ঘোলে মিটাইতে হবে। হ্যাঁ, করার কিছু নাই। যাই হোক, তাহলে আমরা শেষ করি। হ্যাঁ, সামনের ক্লাসে আমরা ওই গ্রন্থি সম্ভবত আছে ওই সম্পর্কে আলোচনা করব। হ্যালো হ্যাঁ, বলেন স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে, ওই যে আমাদের ওইখানে ফুসফুসের মধ্যে নিচে যে পানিগুলো জমে, হ্যাঁ ওই পানিগুলো কি অনেক সময় কোনো ছোট বাচ্চাদেরকে যখন কাশি হয় তখন ওখানে একটু গলার আওয়াজ আসে না? হ্যাঁ কাশি হইলে জি জি। ওই ফুসফুসের এই পানিগুলোর কি আওয়াজ আসে নাকি বা এমনি আর কোথাও থেকে আসে? না না, ওইটা হচ্ছে যখন আমাদের যে ওই রেসপিরেটরি ট্র্যাক্ট আছে, যেমন ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিউল, হ্যাঁ, এগুলাতে যখন কোনো কারণে ইনফেকশন হয়ে যায়, রাস্তায় কিছু ধরেন বাধা থাকলে কি হয়, শব্দ হয়। পানি যাচ্ছে তো যদি বাধা পায় তাহলে ওই জায়গায় খল 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 শব্দ হয় না? বিষয়টা এরকম, যখন বাতাস যখন ওই দিক দিয়ে ফুসফুসে ঢোকে তখন ওই কোনো কারণে যদি এখানে কোনো কিছু থাকে, ইনফেকশন হয়ে যদি কিছু জমা হয়, বা অনেক সময় বাচ্চাদের ওই কোনো ফরেন বডি মানে কোনো ইয়া ঢুকে যায় আর কি, তখন এগুলাতে ওই বা কোনো কারণে যদি চিকন হয়ে যায়, যেমন অ্যাজমা থাকলে ধরেন চিকন হয়ে যায়, তো ওই তখন ওই চিকন রাস্তা দিয়ে বাতাস যাওয়ার সময় কিছু শব্দ হয়। এগুলা পানির কারণে না, অনেক সময় ওই স্টেথোস্কোপ দিয়ে দেখার সময় ওইটা ওখানে কিছু আওয়াজ আসে। হ্যাঁ, এই যে যখন নরমাল থাকে তখন আওয়াজ আসে, কিন্তু পানি জমলে ধরেন ফুসফুসের চারদিকে পানি জমা, তাহলে শব্দটা ঠিক মতো আসে না ফুসফুস থেকে। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, ওই যে আমাদের যখন নাক বন্ধ থাকে, হ্যাঁ, তখন কি এটা কি কোনো সময় ব্রেনের কোনো কাজ বন্ধ হয়ে যায় নাকি নাক বন্ধ হলে? নাক বন্ধ হলে ব্রেনের কাজ বন্ধ মানে বুঝি নাই। অনেক সময় যাদের সাইনাসের সমস্যা আছে, সাইনাস অ্যালার্জি, ওদের তো সবসময় নাকটাই বন্ধ থাকে। ওই তখন ওনার তো অনেক সময় ধরেন দেখেন ও তখন মুখ দিয়ে শ্বাস নেয়, কিন্তু মানে বাতাস মুখ দিয়ে ঢুকায় বেশি, মুখ দিয়েও কিন্তু কিছু বাতাস ঢোকে। তখন অনেক সময় মাথা ব্যথা করে, যার মনে হচ্ছে মাথা ব্যথা করাটাই হচ্ছে মনে হয় ওনার কাজের মধ্যে কোনো কিছু সমস্যা হচ্ছে। মানে ধরেন যখন সাইনাস, তো এমনি আমাদের সাইনাস মানে হচ্ছে ওই ফেসের মধ্যে এখানে কিছু ইয়া থাকে, হাড়ের ভিতরে কিছু গহ্বর থাকে, এখানে বাতাস থাকে, কিন্তু আসলে এখানে পানি জমে যায়, বা মাথার এখানেও সাইনাস থাকে। এগুলাতে যখন ইনফেকশন হয় তখন সেটাকে সাইনোসাইটিস বলে, সেটার কারণে তার মাথা ব্যথা হইতে পারে। আবার ধরেন নাক বন্ধ থাকলে অক্সিজেন তো এমনি কম ঢুকতেছে, তো ব্রেনে যখন অক্সিজেন সাপ্লাই কম থাকে তখন এমনি মাথা ব্যথা করে। এগুলো বিভিন্ন ধরনের কারণ আছে, মোটামুটি দুই একটা কারণ আর কি। অনেক সময় মাথা ব্যথা করলে কোনো কিছু কেউ যদি বলে এটা মাথা ব্যথার কারণে কোনো কিছু মানে কাজের প্রক্রিয়াটা আসে না, মানে অনেকটা কাজ বলছে এটা আমার হয়তো স্মরণ থাকতেছে না বা অন্য কোনো সমস্যা, এটা জিজ্ঞেস হচ্ছে। আর মানে ওই ব্রেনের কাজ কি ওইদিকে বন্ধ হয় কিনা, মাথা ব্যথা করলে অনেক সময় কোনো কাজ করতে ইচ্ছে করে না। মাথা ব্যথা করলে তো কাজ করতে, আপনার যে কোনো জায়গায় ব্যথা করলেই তো কাজ করতে ইচ্ছে করবে না। অনেক সময় কেউ যদি কোনো একটা ভালো কথা বললো তো তখন তো বেশি খারাপ লাগে, এটা বলতেছি আর কি। ব্রেন তো সবকিছু নিয়ন্ত্রণ করে, তো ব্রেনের সমস্যা হলে তো খিটখিটে মেজাজ হয়ে যায়, এইটাই এটা বলতেছি, মানে কিটকিটে মেজাজ হয়ে যাওয়াটাই তো বলতেছি আমি। এটা কি মানে নাক বন্ধ থাকলে বা মাথা ব্যথা হলে তখন কি এটার কাজ হয় কিনা? হ্যাঁ, এটা হইতে পারে। ধরেন অক্সিজেন সাপ্লাই কমে গেল ব্রেনে, সেই ক্ষেত্রে তার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, ব্যথা করতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগামী ক্লাসটা বুধবারে হবে, হ্যাঁ 8টার সময়। কোন বিষয়ের উপর হবে স্যার? স্যার কোন বিষয়ের উপর? সিলেবাস আছে আপনাদের কাছে? সিলেবাস নাই? সম্ভবত গ্রন্থি সম্পর্কে হবে, ওই অন্তঃগ্রন্থি, বহিঃগ্রন্থি, এই বিভিন্ন বিষয় গ্রন্থি সম্পর্কে আলোচনা। স্যার
স্যার এখানে যে ফুসফুস আপনি একটা পানির কথা বলছিলেন যে পানিটা জমে যায়, তো পানি জমে গেলে কি এখানে ইনফেকশন বা কোনো ধরনের সমস্যা হবে কিনা? মানে সাধারণত ইনফেকশনের কারণেই পানি জমে। মানে হ্যাঁ নরমালি তো পানি হ্যাঁ থাকে না, একটা পদার্থ থাকে জেলির মতো। কিন্তু ইনফেকশন জি হলে, স্যার। ধরেন নিউমোনিয়া হলে বা যক্ষ্মা হলে ফুসফুসের টিস্যু গুলাতে একটু ঝামেলা হয়। ওইখান থেকে পানিটা ধরেন ব্যাপন প্রক্রিয়ায় সাধারণত ওই প্লুরাল মধ্যে গিয়ে জমা হয়ে থাকে। এই স্যার এটা মানে কোনো সমাধান আছে কিনা, মানে এটা সমাধান হচ্ছে পানিটা বের করার বা পানি বের করা যায়, বেশি পানি জমলে বের করা যায়। হ্যাঁ আচ্ছা স্যার বুঝতে পারছি। স্যার এটা কিভাবে বের করবে স্যার? কিভাবে বের করবে? এটা ওই আপনার সুই ঢুকাই দিয়ে ওইখান থেকে স্যালাইনের আচ্ছা লাইন আচ্ছা লাগাই দিলে আস্তে আস্তে বের হয়ে যায়। স্যার হ্যাঁ কতটুকু থ্যাংক ইউ একবার স্যার। হ্যাঁ লিখে স্যার ফেললে বুঝতে স্যার পারছি। অনেক কষ্ট হয়ে যাবে, উনি আবার এটাই করতে চাই আবার। হ্যাঁ উনি মনে হয় ওই সুই দিয়ে ওইগুলো পানি নিতে যাচ্ছে, এটা তো স্যার অনেক কষ্টের, এটা তো উনি পারবেন না, না, এটা এটা তো বড় সার্জন লাগবে চেম্বারে না। বা ইয়াতে হবে না, এগুলো মেডিকেলে গিয়ে করতে হবে। আপনারা স্যার এটা তো আলটার একটু শুনেন, মাধ্যমে করে। একটু শুনেন। আপনাদের এই ক্লাসগুলো যেহেতু আমরা ইউটিউবে দিব, এমন কোনো কথা বলবেন না টপিক্সের বাইরে, যাতে আপনারা একদিনে সব শিখে ফেললে তো সমস্যা। যে টপিক্স নিয়ে আলোচনা হবে শুধুমাত্র ওই টপিক্স এর উপরে আপনাদের প্রশ্ন করবেন, ঠিক আছে? আজকে আপনাদের যে বিষয়টা পড়ানো হচ্ছে সেটা হলো অ্যানাটমি এন্ড ফিজিওলজি। চিকিৎসা রিলেটেড সাবজেক্ট আপনাদের সামনে, ফার্মাকোলজি, মেডিসিন, ওইদিকে গিয়ে আপনারা এখনই সব জেনে গেলে তো সমস্যা। সেটাও এতটুকু বুঝতেছি না তো। ঠিক আছে, তাহলে ধন্যবাদ। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো জি বলেন। স্যার, আজকের প্রশ্নটা একটু লিখে দিলে ভালো হয়, মানে আজকের প্রশ্নটা মানে একটু লিখে দিলে পুরো ভালো হয়, মানে আজকে প্রশ্নগুলো মানে প্রশ্ন আপনি কে বলছেন? ওই যে রিভিউ ক্লাস হবে তখন সাইফুল ইসলাম। আচ্ছা শুনেন, আপনাদের সিলেবাস অনুযায়ী তো ক্লাসগুলো হচ্ছে, ঠিক আছে? এরপরে ফাইনাল একটা রিভিউ ক্লাস আছে, দেখবেন সব ক্লাস শেষ হলে একটা রিভিউ ক্লাস আছে, ওখানে আপনাদের প্রশ্ন কেমন হবে বা পরীক্ষার সিস্টেম, ওখানে আপনাদেরকে প্রশ্নগুলো দেওয়া হবে। এখন হলো আপনাদের সিলেবাসের উপরে আপনারা কতটা এগিয়ে যান। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।